নমস্কার, আমি বিশ্ব মজুমদার। সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সালটা 2003। দেশ জুড়ে মুক্তি পেয়েছিল মুন্না ভাই MBBS, আর দেশ জুড়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল একটি শব্দ, গান্ধীগিরি। এই 2024-এ ভোটের বাংলার চর্চায় একটাই নাম, দেবগিরি। জয় শ্রীরাম বললে তিনি জড়িয়ে ধরেন, ভোটের প্রচারে গিয়ে প্রতিপক্ষের প্রশংসা করেন, তার সমালোচনা রেয়াত করে না নিজের দলকেও। সত্যি কি তিনি ব্যতিক্রমী, নাকি সবটাই আসলে অভিনয়? তৃণমূল কি একটু বেশি নরম তাদের অভিনেতা সাংসদের প্রতি? আর ঘাটার মাস্টার প্ল্যান, সেটা কি শুধুই কথার কথা? প্রশ্ন অনেক, উত্তর দেবেন যিনি, তিনি আমার সামনে, সোজা সাপটা দেব। দেব, নিউজ 18 বাংলায় সোজা সাপটায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ বিশ্বদা, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই ইন্ট্রোডাকশনটা দেখে একটু ভয়ে আছি, তুমি না না, কিভাবে স্টার্ট করবে আর কি। তোমার দেখছি থায়ের উপরে যে যতগুলো পেপার আছে, প্রশ্নগুলো আছে, সেটা দেখেও ভয় লাগছে। আরে না রে ভাই, তুমি যেভাবে ব্যাট করছো, তুমি দেখছি সব বলই চালিয়ে খেলছো, কোনো তোমার চিন্তা নেই। না না, টাচ দেব, আজকাল রাজনীতি মানেই কুকথা, সীমানা ছাড়ানো আক্রমণ, কটাক্ষ, প্রতিপক্ষকে ব্যঙ্গ। সেই রাজনীতিতে আপনি ব্যতিক্রমী। দেব কি এমন নেতাই হতে চেয়েছিলেন? আমি বিশ্বদা একটা কথা বলি, আমি যেহেতু তোমাকে আমি অনেক দিন ধরে চিনি, আমার মুখ থেকে আপনি আপনি আসবে না। যতই তুমি আপনি আপনি করো, আমি তুমি ওই অভিনয়টা করতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো। যদি আমাকে তুমি তুমি বলো, তাহলে আমাদের কথা বলতে সহজ হবে, মনে হবে আমি নিজের লোকের সাথে কথা বলছি। বিশ্বদা, মানে কি বলি, মানে এইটা আমি কোথাও পুরোপুরি নেতাদেরকেও দোষ দেব না, কারণ যবে থেকে আমি রাজনীতিতে এসছি, আমি যে কুকথা শুনিনি, ভালো কথা শুনেছি সবসময় তা নয়। কিন্তু আমি 2014 থেকেই কুকথা শুনে শুনে অভ্যেস দিয়ে যাচ্ছে, বিরোধী দলকে চোর বলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তো বলে এসছে। এবং আমি পুরোপুরি দোষ নেতাদেরকেও দেবো না, কারণ এটা বলে বলে ওরা জিতে এসছে। জেতার যে সাহসটা, যে জানে কি এইটা বললে আমি জিতবো, যত বলবো তত বেশি ভোট পাবো, যত বলবো তত বেশি হাততালি পাবো, যত বলবো তত বেশি হেডলাইনে আসবো। আজকে আমার মনে হয় কুকথা বলার চলনটাই হয়েছে যবে থেকে এতগুলো নিউজ চ্যানেল হয়েছে, এবং জানে কুকথা বললেই আমি হেডলাইনে থাকবো। এমনি প্রচারে আমি সারাদিন আমি যদি প্রচার করি এই গরমের মধ্যে, আমি খুব কম হলেও আমি 200টা লোককে ছুতে পারবো। নেতাদের কথা বলছি, যদি বিশাল আয়োজন, বাস না পাঠিয়ে জোর করে লোক না আনানো হয়, তাহলে একটা নেতা, পলিটিক্যাল নেতা, সে খুব বেশি হলে 200 থেকে 500 লোকের সঙ্গে আলাপ বা কথা বলতে পারবে, বা তাদের কথা শুনতে পারবে। তাও জোর করে আনা, জোর করে, সবটাই জোর করে না, বাট আছে কিছু কিছু নেতা আছে, তাকে মানুষ সত্যি ভালোবাসে। সব দলেই আছে, আবার আমি এটা বলবো না শুধু আমার দলে আছে বা না, সব দলেও আছে। কিন্তু বেশিরভাগ এই যে 200 থেকে 300 লোকের কাছে পৌঁছচ্ছে, কিন্তু সেটা তাদের কাজ হচ্ছে না, কিন্তু তাকে বিশাল বড় একটা লোকের কাছে পৌঁছতে হবে। এবং যদি বাংলার কথা, যদি আমরা বাংলাতে আছি, বাংলার মানুষের কাছে যদি হেডলাইনে পৌঁছতে হয়, তোমাকে এমন কিছু কথা বলতে হবে যেটা শিরোনাম হবে, যে এমন কিছু ভুলভাল কথা বা কুকথা বলতে হবে যেটা নিয়ে হেডলাইন হবে, তুমি জানো শিরোশট আমি মাসের কাছে পৌঁছে গেছি। তো দোষটা শুধু নেতাদের নয়, তোমাদের মতন এইটার সাংবাদিক যাদের হাতে ওই পাওয়ারটা আছে, কোনটা হেডলাইনে দেবো, কোনটা হেডলাইনে দেবো না। এবং আমি টিআরপি বা টাকার জন্য ব্যবসাটা করব না। এবারে কম্পিটিশন এমন একটা জায়গা চলে গেছে, সোশ্যাল মিডিয়াও আছে। সোশ্যাল মিডিয়া না, সত্যি কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়া আজকে কোনো ইম্পর্টেন্স নেই, মানে তাদের কোনো তো নাম থাকে না। সোশ্যাল মিডিয়া একটা সোসাইটি, কিন্তু বিশ্বদের একটা নাম আছে। নিউজ 18 একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে লোকে বিশ্বাস করে। এবার তুমি যদি একটা ভুল লোকের ভুল ব্যাখ্যাকে সারাদিন যদি চালাও, ওই ভুল লোকটা কিন্তু সাহস পাচ্ছে, কিন্তু কালকে হেডলাইনে থাকতে চাই। কিন্তু সোশ্যাল মিডিয়া ডিসটাকে তুমি অস্বীকার করতে পারবে না, অফকোর্স নট। বাট আমি তো সোশ্যাল মিডিয়া এত বড়, সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে তাদের নিজেদের মানে কি সম্মান হারাচ্ছে। কিন্তু আগে একটা সময় সোশ্যাল মিডিয়া ট্রোল হলে লোকে সারাদিন ভাবতো, ইস আমাকে ট্রোল করলো, ইস আমি কি করব, আমাকে কি করতে হবে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ট্রোলটা একটা ফ্যাশন, মানে ফ্যাশনের মতন হয়ে গেছে। এখন জানি কি ফেমাস হলেই ট্রোল হবে, কারণ ট্রোল সোশ্যাল মিডিয়া এবং রিনাউন্ড নিউজ চ্যানেলের মধ্যে তফাৎ আছে।
সোশ্যাল মিডিয়াকে আমরা কাউন্টার করতে পারবো না, সোশ্যাল মিডিয়া যত দিন যাচ্ছে এত খারাপ হচ্ছে। কিন্তু নিউজ 18 এর মতন, আমি তোমার চ্যানেলটা বলছি না, আমি জেনারেল বলছি, নিউজ চ্যানেলগুলো না, আমাদের কোথাও একটা তো মাপকাঠি থাকে, কোথাও একটা আমাদের লক্ষণ রেখা রেসপন্সিবিলিটি থাকে। শুধু নেতাদের নয়, এবং ভোটারদেরকেও বলবো, তারা ভোট দিয়ে দিয়ে সেই নেতাদের সাহস বাড়িয়েছে। নিউজ চ্যানেলগুলো সেই নেতাদেরকে এতবার দেখিয়েছে, কেউ যদি বলে ডাকাত রানী, কেউ বলে চরম চরম, সেগুলোকে এতবার ফোকাস করে দেখিয়েছে। তারা জানে কালকে আমাকে হেডলাইনে আসতে গেলে মঞ্চ থেকে এমন কথা বলতে হবে, তবে আবার বিশ্বদাস সেটাকে নিয়ে সন্ধ্যে 9টার সময় একটা চর্চা বসবে, ডিবেট বসবে। আমার মা এটাকে দাঙ্গল বলে আমার বাবা দেখে, মা কিছুতেই সহ্য করতে পারে না নিউজ চ্যানেল, বাবা একদম নিউজ চ্যানেল দেখে। মা বলে কি করে এরা, কুকুর বিড়ালের মতো কেউ কারো কথা শুনে চিৎকার করে, এ করে ও করে। আরে আমি যদি একটা ডিবেট করি, ডিবেটটা যখন শেষ হবে তার সলিউশনটা নিয়ে বেরোবো, কিন্তু সলিউশন কেউ দিতে পারে না, লাস্ট অব্দি চিৎকার করে। অ্যাঙ্কার বলে ও আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে আবার 9টার সময়, আবার ঝগড়া চলতে থাকবে। তো আমার মনে হয় পুরোপুরি না এটা একটা সিস্টেম হয়ে গেছে। এই সিস্টেমের মধ্যে তুমি যতটা দোষী, আমি অতটাই দোষী, এবং আমার ভোটাররা অতটাই দোষী। পর্দার হিরো দেব, তুমি কি রাজনীতিরও হিরো হতে চাও? না, আমি রাজনীতিতে ব্যাক বেঞ্চার হতে চাই। কারণ আমার মনে হয় কি, রাজনীতি এমন একটা সাবজেক্ট, তুমি যত সামনে যাবে অত তোমার শত্রু বাড়বে। এবং শত্রু এটা নয় কি বাইরে থেকে আসবে, এটা তোমার নিজের দলেরও শত্রু থাকতে পারে। কারণ কেউ কাউকে ছাপিয়ে গেলে, মানে আমি এটা দেখেছি, মানে তুমি 3বার পরপর যদি ফ্রন্ট পেজে থাকো, তুমি ভেবে নাও তারপর দিন তোমার কপালে দুঃখ আছে। কিন্তু আর দলের লোকের এই পেছনে ছুরি নিয়ে ঘুরছে। ছুরি বলবো না, বাট রাজনীতি না খুব ডিফিকাল্ট একটা সিস্টেম, কিন্তু কেউ কাউকে এগিয়ে যেতে দেয় না। মানে হয় না কি কাঁকড়া। কাঁকড়াও বলবো না, এটা আমার আমার বাংলায় নয়, কিন্তু ভারতবর্ষ জুড়ে আজ অব্দি। আজকে কথার কথা, আজকে ট্রেন উদ্বোধন করছে প্রাইম মিনিস্টার, আমরা রেলওয়ে মিনিস্টারকে দেখতেই পাচ্ছি না। আমি বলছি না শুধু তৃণমূল কথা, ওভারঅল। আর এটা কাউকে দোষও দিচ্ছি না, আমাদের সিস্টেমটা তাই হয়ে গেছে। আজকে হসপিটাল যদি উদ্বোধন করে, প্রাইম মিনিস্টার নাম বলতে চাই, এবারে অনেকজন প্রশ্ন কেন আমি প্রাইম মিনিস্টারকে টার্গেট, এটা প্রাইম মিনিস্টারকে টার্গেট করছি না, এটা আমাদের দেশের সিস্টেমটাকে টার্গেট করছি। কে আজকে যদি একটা হসপিটাল উদ্বোধন হয়, সেখানে কিন্তু আমরা হেলথ মিনিস্টারকে দেখতে পাই না, দেখতে পাই কাকে? প্রাইম মিনিস্টার লেভেলের লোককে, আমরা প্রাইম মিনিস্টারকেই দেখতে পাই। কথার কথা, আজকে যদি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আমরা কোনো বড় পুরোহিতকে দেখতে পাচ্ছি না, কাকে দেখতে পাচ্ছি? প্রাইম মিনিস্টারকে দেখতে পাচ্ছি। তো ইটস ভেরি ক্লিয়ার, ভারতবর্ষে পলিটিক্স, এটা কোনো টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেসের কথা বলছি না, বা সাউথে যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলোর কথা বলছি না। এটা নিয়ম হয়ে গেছে কি, রাজনীতির মধ্যে যতক্ষণ না তোমার বাপের পার্টি হোক, বা তোমার নিজেদের আত্মীয়দের পার্টি হোক, বা যেখানে তোমার একটা 100% তোমার পুরো পাওয়ার আছে, যদি না থাকে, যে কোনো পার্টি হোক, যত বড় বড় নেতা আছে, যারা যদি 4বার যদি হেডলাইনে থাকে, বাইরে থেকে হয়ে বিরোধী দল লাগবে না, নিজের দলই যথেষ্ট ভালোবাসা দেওয়ার জন্য। সম্প্রতি শিলিগুড়িতে একটা ঘটনা ঘটেছিল যে বিমানবন্দরের বাইরে এক ব্যক্তি আপনার দিকে তাকিয়ে, তোমার দিকে তাকিয়ে জয় শ্রীরাম বলতে শুরু করেছিল, তুমি তাকে জড়িয়ে ধরলে। আমরা সেই লোকটির কাছে গিয়েছিলাম, কি বলছে, হ্যাঁ কি বলছে একবার শুনবো। আমার খুব ভালো লেগেছে, উনি একজন অভিনেতা। তারপর গিয়ে উনি যে সৌজন্য ভাব দেখিয়েছে, আমি তার প্রতি খুবই অপূর্ব। ওনার ব্যবহার, ওনার সব কিছু, উনি খুব সুন্দর করে এসে আমাকে হাত ধরে আমার গলা জড়িয়ে ধরেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আরও যে তৃণমূলের নেতা নেত্রীরা আছে, যে জয় শ্রীরাম বললে তারা এত ক্ষুব্ধ হয়ে যাচ্ছে কেন, আমি সেটাই বুঝে পাই না। কি বলবে? আমি তৃণমূলের প্রশ্নটা পরে দেবো। আমার মনে হয় এটা তো বেসিক, আজকে বেসিক্সটাই মনে হচ্ছে খুব অ্যাবনর্মাল, নর্মালটাই অ্যাবনর্মাল মনে হচ্ছে আজকে। একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলে হয়তো বুঝতে পারবে। একটা সময় ছিল যেখানে জিতের ফ্যান ক্লাব আর আমার ফ্যান ক্লাব প্রচুর মারপিট করতো। ভারতী সিনেমার আগে মাথাটা ফাটিয়ে দিয়েছিল, এবং আমি জিদ্দাকে ফোন করি, কে দেখো তোমার ফ্যান ক্লাব একটু মারপিট বেশি করছে, এবং বলে ঠিক আছে চল লেটস সিট ডাউন। আমরা বসলাম, আমরা দুটো ফ্যান ক্লাবকে বললাম কি তোমরা মারপিট করো, এটা তো বাংলা ছবি, কেউ একটু বেশি করবে, কেউ কম করবে, কিন্তু ফাইট করে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি কোনো লাভ হচ্ছে না। আমি আর জিদ্দা তো খুব ভালো আছি, আমরা যখন দেখো হাত মেলাই, উই হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার। তোমরা কেন লড়ছো? রাজনীতি তো এটা তুমি বলতে চাইছো? অফকোর্স এটা। আজকে আমি যদি একটা মানুষকেও যদি আমার ব্যবহার দিয়ে চেঞ্জ করতে পারি, বা আমার কথাবার্তা দিয়ে যদি কাউকে মোটিভেট করতে পারি, তো ভুল কোথায়? আর নেতাদের কাজটা কি? নেতাদের কাজ, অভিনেতার কাজ দুটো আলাদা। আমরা স্বপ্ন বিক্রি করি, যদি অভিনেতা হয়, অভিনেতা কি করে? অভিনেতা স্বপ্ন বিক্রি করে।
কি আমরা এরকম নাচতে পারি, যখন গান হবে তারা সেই স্বপ্নটা দেখে আমিও নাচতে পারি। স্ক্রিপ্টেড। কারেক্ট, স্বপ্ন দেখানো। তো নেতাদের অভিনেতাদের কাজ হচ্ছে স্বপ্ন দেখানো, আর নেতাদের কাজ হচ্ছে স্বপ্নগুলো সত্যি করা। কে আমার বাড়ির সামনে রাস্তাগুলো কবে হবে জানি না, কিন্তু নেতার কাজ হচ্ছে সেই স্বপ্নটা সত্যি করা, কিনা এই কাজটা হবে। নেতাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা, নেতাদের কাজ হচ্ছে মানুষকে ঠিক রাস্তায় নিয়ে যাওয়া, নেতাদের কাজ হচ্ছে এই যে সোসাইটির মধ্যে যে যত বিভ্রান্ত যে জিনিসগুলো হচ্ছে সেইগুলোকে মিটিয়ে সেই মানুষগুলোকে ওইখানে বাঁচিয়ে রাখা। কিন্তু আজকে নেতারা কি করছে? আজকে নেতারা যত বেশি স্লোগান তত বেশি কি বলে সাপ্রেশন, যত বেশি সাপ্রেশন তাদের তত বেশি লাভ। আজকে কেনই বা বলবে জয় শ্রীরাম? আমার প্রশ্ন হচ্ছে কেনই বা বলবে? ধর্মটা কি আমরা জয় শ্রীরাম বলে দুর্গা জয় মা দুর্গা জয় সারা বছর করি? না, আমরা কালীমার ভক্ত, আমি নিজে তার মায়ের ভক্ত, জয় তারা বলে সারাক্ষণ করবো না। কিন্তু এই লোকটাকে এরকম ভাবে বোঝানো হয়েছে যে টিএমসি কে দেখলে জয় শ্রীরাম বলতে হবে, এখন টিএমসিরাও তাই করছে, বিজেপিকে দেখলে জয় বাংলা বলতে হবে। তো কোথাও যেন না আমার মনে হয় কি নেতারা কোথাও যেন মানুষকে ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশ করে গেছে, আজকে দিনে ইন্ডিয়ান পলিটিক্স এই ডিভাইড অ্যান্ড রুলে করছে। তাহলে ও আমাকে চেনেই না, আমি ওকে চিনি না, কেন আমাকে জয় শ্রীরাম বলতে গেল? আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, এমন নয় কি মন্দিরে দাঁড়িয়ে আছি, এয়ারপোর্টে দাঁড়িয়ে কেউ জয় শ্রীরাম আমি বলবে, কারণ ওকে এই নেশার মধ্যে আছে। দেখ, কেউ বিজেপি না টিএমসি থেকে কেউ বেরোলেই জয় শ্রীরাম বলতে হবে। এবং আজকে আমিও দেখি জয় বাংলা। এবারে আমি ভাবছি এটা ভুল, সবাই ভুল, এই মানুষগুলো সবাই ভুল। এখানে জয় শ্রীরাম বা জয় বাংলা লড়াইটা হচ্ছে না, এই লড়াইটা হচ্ছে কে মানুষকে ভালো রাখবে, তোমাদেরকে কে ভালো রাখবে। কিন্তু তোমরা নিজেরাই তো ভালো থাকতে চাও না, কারণ তোমরা নিজেরা বুঝতে চাও না, কারণ তোমরা এমন একটা ধর্মের পার্টটা বুঝে নিয়েছো, এমন একটা পলিটিক্যাল পার্টিকে ভেবেছো এই আমার ভগবান। সেটা ভুল, সেই ভগবানটা কিন্তু তোমাদেরকে ইউজ করছে, অধিকারটা বুঝে নিতে পারছে না বলছো। দেব আর দেবের সৌজন্য নিয়ে জনতা কি বলছে একবার শুনি। হি ইজ এন পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান পলিটিশিয়ান। তো আমার মনে হয় যে কোনোদিনও দেব তোমার নিজের পার্সোনাল লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ কখনো এক করেনি। কোনো সময় ভুল ভাল বা উল্টোপাল্টা যে কথা বক্তৃতার সময়, এইটা আমরা কোনো সময় দেখি না দেবকে করতে। একটা সাংসদ হিসেবে শুধু তো সৌজন্যতা দিয়ে চলে না, কারণ তার ব্যর্থতা যেগুলো আছে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে আপনার ঘাটাল ডিগ্রি কলেজ থেকে শুরু করে, একটা সাংসদ হিসেবে তার এলাকায় যে উন্নয়নমূলক কাজ করা দরকার আছে, তো সেই ব্যর্থতামূলক জিনিসগুলো ঢাকার জন্যই উনি আজকের এই সৌজন্যগুলো দেখাচ্ছেন। কেউ ধরো মানে বিজেপি করুক কি সিপিএম করুক, যাই করুক, সবারই ডিফারেন্ট ওপিনিয়ন থাকে। অ্যান্ড আমাদের যে টিএমসি করছে তাদেরও ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে। এখানে সবার ওপিনিয়ন আই গেস রেসপেক্ট করা উচিত, যেটা দেব করে। আমি তো বলবো এটা মানে নিজের মানে ব্যর্থতা ঢাকার জন্য একটা নাটকই। কেন কি ওখানে মানে বিলো পভার্টি লাইনে অনেক লোক আছে, যার জন্য তা সে মানে খাটাখাটনি করেনি, সে তো ছিল এতদিন পাওয়ারে। তো মানে কি করেছে কাজ, সে যদি আমরা খুঁজে বের করতে যাই তো মুশকিল থেকে সেগুলো পাওয়া যায়, মানে রেজাল্টগুলো কিছু নেই। সৌজন্য না নাটক? আমি যখন রাজনীতি আর বুঝতাম না, আমার এখনো মনে আছে কাজ, আমার মনে আছে তোমার রাজনীতিতে আসাটা আমার সামনেই হয়েছিল। তোমার সামনে আমি সেই দিনটার কথা বলবো না, তারপরের দিনগুলো কথা বলবো, যখন এরা বলছে ধামা চাপা দেওয়ার জন্য সৌজন্য নাটক করছে। আমার এখনো মনে আছে যেদিন আমি যখন শুটিং করছিলাম মিদনাপুরে, তখন যিনি আমার অপোজিটে দাঁড়িয়েছিলেন সন্তোষ রানাজি, তার বাড়িতে আমি গেছিলাম তার আশীর্বাদ নেওয়ার জন্য। তিনি আমার প্রতিপক্ষ ছিলেন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তখন। কিন্তু তখন তো আমি জানতাম না কি আমি ধামাচাপা দেওয়ার জন্য যাচ্ছি। সৌজন্য না এমনি আসে না, মানে তুমি অভিনয়টা এমন একটা জিনিস যেটা সারাক্ষণ তুমি করতে পারবে না, এক না একদিন খুলবে সেই মুখোশটা। আমার 10 বছর হয়ে গেছে, এবং এটা সৌজন্য কেনই বা বলা হবে? একটা মিনিমাম রেসপেক্ট দেওয়াটা একটা খুব বড় ব্যাপার, গান্ধীগিরি। আজকে তোমাকে আমি বললাম, আমি আপনি করে বলতে পারবো না, তুমি করে বললে আমি মন খুলে কথা বলতে পারবো, একদম। এটা কি অভিনয়? না না, ঠিক। এটা কি সৌজন্য? আমি কেন ন্যাকামো করব? কেন রাজনীতিতে আমার মনে হয় আমার অভিনয় দেখানোর জন্য অনেকটা একটা আলাদা জগৎ আছে, সেখানে টাচুট ভগবানের আশীর্বাদে, তোমার আশীর্বাদে, যারা দেখছেন বাবা মায়ের আশীর্বাদে, এবং বাংলা ছবির দর্শক তাদের আশীর্বাদে আমি যথেষ্ট একটা ভালো জায়গায় আছি আজকের সময় দাঁড়িয়ে। আমাকে অভিনয় দেখানোর জন্য একটা জায়গা আছে, এই প্ল্যাটফর্ম নিতে হবে না। এই আচ্ছা, আমি কি বা করলাম? জয় শ্রীরামকে যদি আমাকে টিটকারি করার জন্য বা আমাকে রাগ ধরানোর জন্য যদি কেউ আমাকে জয় শ্রীরাম বলে থাকে, আমার তাতে কি, মানে আমি ওকে জড়ানো কি আমার অভিনয়? আমার ইনস্ট্যান্ট যেটা মনে হচ্ছে তাই করেছি, এবং এইটাই তো হওয়া উচিত, এইটা তো বেসিক। আজকে আমি যদি কাউকে কু কথা না বলি, সেটা সৌজন্য কেনই বা বলতে যাবো?
আমি অনেক কাজ করেছি, সেই কাজগুলো নিয়ে বলি। আমি এমনকি হ্যালো কেমন আছেন, ভালো থাকবেন, টিএমসি কে ভোট দেবেন বলে তো চলে যাই না। আই টেক 25 মিনিটস অন স্টেজ। এই 20-25 মিনিট কাউকে আক্রমণ না করে যদি 25 মিনিট ডিবেট করা যায় বা কথা রাখা যায়, তাহলে অন্যায়টা কিসের? আজকে দুটো লাইন বলতে পারে না কোনো দল কাউকে আক্রমণ না করে। আমি সেখানে 25 মিনিট টানা কথা রাখি, আর নিজের মনের কথা রাখি, কিছুটা নিজের দলের কথা রাখি, এবং ছেড়ে দিই দর্শকের উপর বা ভোটারদের উপর কি আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। মানে পর্দা ছাড়া দেব আর কোথাও অভিনয় করে না। দেখো কি হয়, এমন একটা সময় চলে গেছে না, আমরা আছি, মানুষ ভালোর চেয়ে বেশি খুদ ধরতে ব্যস্ত। কে 90% 24 ঘন্টা দিনে যদি হয়, 23 ঘন্টা শুধু মানুষ খুদ খুঁজছে। কি করে এরকম হয়? আমার মনে হয় কি, ভালোটাকে আমরা যদি চোখের সামনে রাখতে পারি বা একসেপ্ট করতে শিখে যাই না, সমস্যা সেখানে আমরা একসেপ্ট করতে ভুলে যাচ্ছি। কে না, এটা হতে পারে না। টিভি খুলে যে 99টা লোক যদি চিৎকার করে দলকে চোর বলে, ওকে বলে, একে বলে, অমুক বলে, তুমি করে, একটা ছেলে কিছু ওকে চোর বলছে, ও তাকে চোর বলছে। আমি তো বলছি এটা জেতা নিয়েই তো কথা। কে কোন, সবাই তো চিৎকার করছে জিতার জন্য, কেউ তো হারার জন্য চিৎকার করছে না। আমি 10 বছর ধরে 2টো ইলেকশন নিজের জন্য লড়েছি এবং 3টে ইলেকশন দলের জন্য হয়ে লড়েছি। 2016, 2021, সরি, 2টো ইলেকশন। তো আজ অব্দি আমি কাউকে কথা বলি নিজে জেতার জন্য। আমি নর্থ বেঙ্গলে ছিলাম কিছুদিন, এবং যেখানে যেখানে গেছি প্রত্যেকটা এমএলএ আমাকে, ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমি বলে দিলাম ভুল কথা, এবারে হয়তো আমার দল থেকে আমি ভালোবাসাটা পাবো রাত্রেবেলা, বাট তারা প্রত্যেকে বলে আপনি এসছেন বলে আমি জিতেছিলাম, আপনি লাকি। এই সব কটা সিটে যারা জিতেছে, আমি একটাও কিন্তু কাউকে আক্রমণ করিনি, কিন্তু আমি একটাও কথা বলিনি। আমি বলেছি যদি আপনাদের মনে হয় আমার পার্টি বা আমার যে প্রার্থী আছে সে কাজ করে থাকে তাহলে ভোটটা দেবেন। এবং রইল কথা আমি কি কাজ করেছি, সেটা ঘাটালে বাইরে বসে তাহলে দেখতে পাবেন না। করোনার সময় যে মানুষকে সার্ভিস দেওয়া হয় এবং বন্যার সময়, দেখো ঘাটাল মাস্টার প্ল্যানটা তো আমার হাতে নেই, আমার কাছে। আমি আসবো, প্রশ্নগুলো আমি আগে খেয়ে নিচ্ছি না। মাই লাস্ট ডে ইন পার্লামেন্ট, সংসদে আমার শেষ দিন। সোশ্যাল মিডিয়ায় লিখলো দেব, সবাই বুঝলো এবার রাজনীতি থেকে বিদায় চাইছে দেব। আবার প্রার্থী হলে কেন, কিসের টানে? তুমি এই কথাগুলো রাখবে, একটা এই শব্দ এখন থেকে একটি শব্দ এডিট হবে না তো? পাক্কা? 2 বছর আগে আমি তোমাকেই বলেছিলাম, মনে আছে? মিদনাপুরে তুমি যখন দিদির সাথে এসেছিলে, এসপি, আমরা একটা সার্কিট হাউসে, দিদি শুনছে না, তুমি দিদিকে গিয়ে বলো আমি দাঁড়াবো না। কিন্তু তখন না আমার ইডি ছিল, না সিবিআই ছিল, না কোনো কেস ছিল। আমি 2.5 বছর আগে থেকে মাথায় প্ল্যান করছি আর আমি দাঁড়াবো না। কারণ এই এত কুকথা রাজনীতির মধ্যে আই ফিল মিসফিট, কি আমি কোথাও যেন আই এম নট হ্যাপি। এবং দিদিকে বলার চেষ্টা করছি, দিদি শোনেননি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার কালী পুজোতেও তুমি ছিলে, তখন আমি দিদির সঙ্গে 40 মিনিট কথা বলেছি। দিদি ভাবো করছে। তারপরে দিদি জানে আমি যেদিন আমি বললাম তার 2 দিন আগে দিদির সঙ্গে লিটারালি আমার ঝগড়া হয়েছে। মানে দিদির সঙ্গে ঝগড়া করা যায়, এটা এখন অস্বীকার করে লাভ নেই, কারণ দিদি এতটাই কাছের মানুষ, এতটাই ভালো মানুষ। এই জন্য আমার মনে হয় দিদি যতদিন বাঁচবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে। কারণ দিদির যে আবেগটা, দিদি যেভাবে মানুষের সঙ্গে মিশে, যেভাবে মানুষ দিদিকে পেয়েছে, আমার কোথাও যেন মনে হয় সেই জন্য আমার সম্পর্ক দিদির সাথে দিদির সঙ্গে ঝগড়া করতে পারে। মমতাদির মুখ চেয়েই তুমি দাঁড়ালাম, বাট কিছুটা অন্য কারণও আছে, সেগুলো একটু পার্সোনাল রাগও ছিল আমার, কে আমি না করে কিছু না করে সিবিআইডি দিয়ে দিল আমাকে, যাতে আমি বসে যাই। এবং আমার মনে হয় ভালো লোককে বেশি ঘাটতে নেই। আমি তো অলরেডি ডিসাইডেড ছিলাম কি আমি দাঁড়াবো না, কিন্তু যেভাবে আমাকে চক্রান্ত করা হলো সেটাও ছিল, তো সেটাও ভুলেই গেছি। বাট আমার মনে হলো কি বলি, মানে দিদিকে তো দিদি না তো শুনেনি, দিদি তো নিজেই বলেছে, কেউ দিদি দেব আমাকে বলেছিল ছাড়বে, কেউ যে ছাড়বে ছাড়ুক, আমি ছাড়ছি না। দিদি বলেই দিল কি তোমাকে দাঁড়াতে হবে, এবং তুমি না বললে আমি তোমার নামটা অ্যানাউন্স করবো। এবং দিদির সঙ্গে না অন্য একটা সম্পর্ক, মানে তুমিও জানো, মানে কোথাও একটা জেদ কাজ করলো, জিডিসিবিআই দিয়ে দিল, আমি কিছু না করবো। রাগ তো হয়েছিল, অস্বীকার করবো না, রাগ হয়েছিল, বা রাগ যে ভুলে গেছি সেটাও নয়, একটা চাপা রাগ তো ভিতরে আছে, এটা সারা জীবনই থাকবে। ট্রোল বলছে, এটাই তো ট্রোল। গরু চুরি আমি জানি না লোকগুলোকে কে কি কেন চিনি না, বাট এখনো শুনতে হয়। বাট ঠিক আছে, মানুষ জানে কি আমি কি করেছি কি করিনি। যতই আমরা চিৎকার করি না কেন মঞ্চে ভোট পাওয়ার জন্য, ভোটে প্রতিদ্বন্দ্বী বা যারা অপোজিশন পার্টি যারা দাঁড়াবে তাকে ছোট করতেই হবে, কিছু নেই, একটা সবুজ একটা মানে একটা ক্লু দিতে পারছে না। এবং
সেটা 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 অন্য চ্যাপ্টার, ক্লোজ চ্যাপ্টার ফর মি। বাট হ্যাঁ, এবং দিদি যখন বললো ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা করব, এবং তুমি তো মানুষের কাজ করতে চাও, তুমি তোমাকে নিয়ে একটা কমপ্লেন নেই। সত্যি কথা, গত 10 বছরে আমার এরিয়া থেকে কোনো নেতার আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, বা কোনো দ্বন্দ্বের মধ্যে আমি নেই, কোনো টাকা তোলার মধ্যে আমি নেই, কোনো কিছুর মধ্যে আমি নেই। এবং যতটা পেরেছি কাজ করেছি, সেবা করেছি, এবং নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি। করোনার সময় প্রত্যেকটা বাড়িতে খাওয়ার পৌঁছানো থেকে আরম্ভ করে। ঘাটালের লোক কি বলছে শুনবো, তারপর শুনবো। আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। সেটা কি সম্ভব আদৌ রাজ্য সরকারের পক্ষে? আদৌ কি এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে? আমার আপনাকে বলার যে ঘাটালের মানুষ আপনাকে খুব ভালোবাসে, আপনিও বলেন যে ঘাটাল আপনার কাছে ভালোবাসার জায়গা। তো আপনি যখন ঘাটালের মানুষকে এত ভালোবাসেন, তাহলে আপনি ঘাটাল ছাড়া সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, বা ভোটে দাঁড়াবেন না এই সিদ্ধান্তটা বা আপনি কেন নিয়েছিলেন? দেব, আপনার কাছে সংসদ না থাকলেও কি আপনি ঘাটালে আসবেন? ঘাটালের লোকজন, আরে ঘাটালে আমার নিজের মা, কি বলবো, মা বাড়ি আছে, নিজের দেশের বাড়ি আছে। হ্যাঁ, ঘাটালে তো আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে শো করতে যেতেই হয়। তো লাস্ট প্রশ্নটা শুরু করলাম। ঘাটাল আমি কোনদিনও ভাবিনি নেতা হব বা সাংসদ হব। তো ঘাটাল আমার সেই রকম, আমি একটা খুব ইমোশনাল ছেলেও, তো এমন একটা ইমোশনে ঘাটাল সত্যি আছে যেটা আমি কোনদিনও ভাবিনি কি এরকম একটা জিনিস আমার জীবনে হবে। তো ডেফিনেটলি ঘাটাল আমি আমার লাস্ট শেষ নিঃশ্বাসে আমার সঙ্গে চিতাতে নিয়ে যাবো ঘাটাল লোকসভা কেন্দ্রটাকে। রইল কথা ঘাটাল মাস্টার প্ল্যান। দেখো, আমিও দিদিকে একই প্রশ্ন করেছিলাম। দিদি যখন আমাকে কথা দিয়েছিল কে ওই বন্ধ ঘরের মধ্যে, এবং অবশ্যই করছিলেন তখন, কে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে। আমি বললাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, মানে আমি কে হরিদাস পাল, 2000 কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবো, 3000 কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবো। তখন দিদি বলেন কি এটা আমি গিয়ে বলবো, এবং অভিষেকও বলেন কি আমিও গিয়ে এটা মানুষের সামনে রাখবো, রাজ্য সরকার এটা করবে। এবারে তুমি বলো তুমি কাকে বিশ্বাস করবে? হয় প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে, নাহলে মুখ্যমন্ত্রীকে বলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি 10 বছর পার্লামেন্টে গিয়ে বাংলায় বলেছি, যদি না বুঝতে পারি ইংলিশে বলেছি, এবং চিঠি পাঠিয়েছি কয়েকবার। আমরা মিটিং করেছি এখানকার জল সম্পদ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, তিনিও পাত্তা দেননি। এবং সাংসদ হিসাবে লোকে ভাবে সব পাওয়ার আছে, কিন্তু না, সাংসদ ভগবান তো নয়। এবং ঠিকই বলেছেন, ছোটবেলা থেকে আমরাও শুনে এসেছি ঘাটাল মাস্টার প্ল্যান। এবং যদি আমার আবার দাঁড়ানোতে যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কোনো সরকার করে, এটা যদি বিজেপিও আমাকে প্রস্তাব দিত কে ঠিক আছে টিএমসি না করছে আমরা করবো, কিন্তু কথা দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান, তাহলে আমি করবো, আমি হয়তো সেখানেও দাঁড়িয়ে যেতে পারতাম। হ্যাঁ, মানে আমি আজকে ওপেনলি বলছি, কারণ মানুষের কাজ করতে হবে। মানে আমার কাজটা কি? আমি এখানে মানে দলের কে আমি থাকতে চাই না, মানে আমি সত্যি কাজ করতে চাই মানুষের জন্য। যে তোমাকে সেই সুযোগটা দেবে তার হয়ে কাজ করবো। এবং আর আমার রাজনীতি তো একদম পরিষ্কার, আমি কি চাই, কি বলতে চাই, আমি তো ক্লিয়ার বলছি। আমি তো মানে আবার দাঁড়ানোর একটাই কারণ কি, দিদি সত্যি আমার কথা দিয়েছেন, এবং দিদি কথা শোনেন কি আমি দাঁড়াবো না, এটা দিদিকে আমি 3 বছর ধরে বলে যাচ্ছি, তুমিও তার সাক্ষী, এবং অভিষেকও জানে সেটা। বাট কোথাও মনে হলো কি না, যদি এইবারে যদি কোনোভাবে যদি আমার দাঁড়ানোতে যদি ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হয়, তাহলে দেব শুড স্ট্যান্ড। মানে ঘাটাল নিজের কথা না ভেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কথা ভেবে। এবং আমি জানতাম যদি আমি হ্যাঁ বলি না, তার 3-4 দিনের মধ্যে আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড আমার কাছে একটা ইডিসি বা কিছু একটা নোটিশ আসবে। এখন এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছে না সবকিছু, কে এই তো তুমি যেভাবে বললে যে ঘাটাল মাস্টার প্ল্যান যারা করবে, আমার তো জানেন বিজেপির অফারও চলে আসতে পারে। এইটাই তো মানে প্রবলেমটা হচ্ছে কি, বিজেপি পার্টির সেটা তাদের জানা উচিত, তারা খুব অ্যাগ্রেসিভলি করছে। বাংলা খুব অ্যাগ্রেসিভ নয়, কিন্তু বাঙালিরা মিষ্টি বেশি খায়, তো মাছ মাংস খায়, তো তারা একটু সফট। এবং কোথাও যেন মনে হয় তাদেরকে অ্যাগ্রেশন দিয়ে ভয় দেখিয়ে নিতে পারবে না, মানে তাদেরকে থাকতে হবে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। মানে সেজন্য আমি কেন বলছি মমতা ব্যানার্জি জানে কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, মমতা ব্যানার্জি জানে কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। তো আমার মনে হচ্ছে সেইটাই একটা, যদি খুব বড় ডিফারেন্স হলে তাহলে এই ভালোবাসার ডিফারেন্সটাই অভাব কোথাও যেন মনে হয়। দেব, বলা হয় যুদ্ধের ময়দানে না তো বন্ধু থাকে না আত্মীয়, কুরুক্ষেত্রের যুদ্ধ তার সব থেকে বড় প্রমাণ। সেখানে সবাই শত্রু, আর তুমি তো সেই শত্রু শিবিরেই দোস্তি করে বেড়াচ্ছ, জয় শ্রীরাম বলা ছেলেটিকে জড়িয়ে ধরছ,
সেটা নয়, বোঝা গেল আরে সৌজন্য। সত্যি আমার তা বলে প্রচারে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা। শুনলে অবাক হবে, আমার বেশি বন্ধু বিজেপিতে আছে দেন টিএমসি। আচ্ছা, হ্যাঁ মানে বাট আমার সিপিএম অনেকগুলো বন্ধু আছে। তার মানে কি আমরা তো যুদ্ধ লড়ছি না। আচ্ছা একটা কথা বলো, তুমি এই চ্যানেলটা চালাচ্ছ বলে অন্য চ্যানেল কি তোমার শত্রু? অন্য চ্যানেল এডিটর কি তোমার শত্রু? না না, ব্যক্তিগত শত্রু হবে কেন, পেশাদার শত্রু অবশ্যই। এবারে কথা, তুমি কি এই চ্যানেলে একজন এডিটর, সঙ্গে সুমন এখানে যদি চলে, তুমি কি তোমার চ্যানেল দেখবো সঙ্গে সুমন দেখবেন না? ওরা একসঙ্গে কোনো মানুষের সঙ্গে নেই, আর কি সুমন দেখবেন? তুমি কি বলছো? কিন্তু তোমরা প্রচার করছো যারা নেগেটিভিটি করছে তাদের। তোমরা নিজেরা লড়ছো না, কিন্তু তোমরা সবাইকে লড়িয়ে রেখেছো। আমি তো বুদ্ধিমান, আমি কেন লড়তে যাব? আমাকে নিয়ে কাজটা কি? দলের জন্য সিট জেতা। একটা সিটও যদি বলে দাও দেবের যে এই কথাতে দেবে যাওয়াতে আমি হেরেছি, আমি রাজনীতিকে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আজকে তোমরাও লড়াচ্ছ না কাউকে, তোমরা তোমাদের চ্যানেলে কোনো এডিটের সঙ্গে তোমরা কোনোদিন তোমাদের চ্যানেলকে ইউজ করছো না তাকে ছোট করার জন্য, কিন্তু যারা লড়াই করছে তাদেরকে তোমার চ্যানেল দেখা লড়ো, আরো টিআরপি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কমেন্ট পড়ো। এই কমেন্ট কি এসছে, ওইটা তো হেভি ছিল, ঠিক আছে ওইটা হেভি ছিল, আর একটা জম্পেশ একটা প্রশ্ন বার করতো, চল। এবারে কি হচ্ছে, সবাই লড়াতে ব্যস্ত। একটা মানুষ চেষ্টা করছে কি ভাই এখানে লড়াই করে কোনো লাভ নেই, আমরা লড়াই, যে জিতবে সে লড়াই করার জন্য বর্ডারে যাচ্ছে না, কিন্তু সে এখানে ভালোবাসা বিক্রি করবে। তারপরে সে যদি নিজে ভালোবাসার কথা না বলতে পারে তো মানুষকে ভালোবাসা কি দেবে? তো মানুষকে চেঞ্জ হতে হবে, ভোটারদেরকে চেঞ্জ হতে হবে। সুকান্ত সাথে বন্ধুত্ব আছে এমনিতেই? এমনি আছে, অনেকের সাথে আছে, আমার হিরণের সাথেও আছে। আমার হিরণ তো আমার চ্যাম্প ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। হিরণ তো তোমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। তাতে কি হয়েছে? ও ভেবেছে এটা বলে ও জিতবে, এবারে সবাই জিততে চায়। এবার তুমি কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে করছো? তুমি এমন প্রশ্ন রেখেছো যাতে আমার বাকি ইন্টারভিউগুলোর থেকে তোমার ইন্টারভিউটা ভালো হবে। তুমি এর মধ্যে নেগেটিভিটি রাখতে পারো, তোমার এখানে পজিটিভিটি রাখতে পারো, তুমি এখানে সৌজন্য রাখতে পারো, তুমি এখানে চিৎকার করতে পারো। এটা তুমি হাউ উইল গোইং টু ডিল দ্য শো। এবং সেম গোজ উইথ হিরণ। ও এটা ভেবেছে কি এইভাবে ও জিততে চায় এবং জিততে পারবে, এটা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা 4 জুনে ভাঙবে, নাহলে এই বিশ্বাসটা অটুট থাকবে। তার পুরো দায়িত্ব আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের উপর দিচ্ছি। কে তোমরা কেমন জনপ্রতিনিধি চাও, যে সারাক্ষণ চিৎকার করে, নেগেটিভিটি করে, আক্রমণ করে? সে আজ অব্দি একটা তার দলের কি কাজ হচ্ছে সেটা বলতে পারেনি। সে আজ অব্দি একটা খড়গপুরে কি কাজ হচ্ছে সেটা বলতে পারেনি। প্রথম দিন থেকে আজ অব্দি শুধু আমাকে আক্রমণ করে গেছে। আরে ও জেতার পর কেউ আমরা বর্ডারে পাঠাবো না। কোনো নেতা চিৎকার করে, চেঁচামেচি করে, ঝগড়া করে জেতার পর কেউ বর্ডারে যাচ্ছে না। কে কত বেশি চিৎকার করবে, কে কত বেশি ঝগড়া করবে, যাতে পাকিস্তানের দুটো মালকে উড়িয়ে দেবো, এইসবের জন্য তো হচ্ছে না। এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে। আর আমি যদি এইভাবে আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথাবার্তার মধ্যে যদি আমি জিততে পারি, তাহলে আমি এটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমি জিতবো। তোমার বন্ধু শিবির থেকে একটা প্রশ্ন আছে, বার্তা আছে। মেদিনীপুরের লোককে বারবার ধোকা দিয়ে ভোট নিয়ে আর টিএমসির ভোট ব্যাংক বাড়াবে, আর একটা মাস্টার প্ল্যান 10 বছরে 1 ইঞ্চি এগোলো না, তারপরে গিয়ে বাড়ির ছেলে বলে ইমোশনাল ভোট নেবেন, এটা ঠিক নয়। আর টিএমসি যা দুর্দশা, যে রাজনীতি ছেড়ে দিতে চাইছে তাকে জোর করে নেতা বানিয়েছে, কারণ কাউকে দেখে আর লোক আসে না। খুব ভালো, আমার ভালো বন্ধু। কিন্তু দিলীপ দা যেভাবে কথাবার্তা বলে বাইরে, যেভাবে মিডিয়ার সামনে থাকে, আর দিলীপ দা ক্যামেরার মিডিয়ার অপোজিটে অত্যন্ত সজ্জন, অত্যন্ত ভদ্র একজন মানুষ। হ্যাঁ, এবার দিলীপ দার বিষয় নিয়ে বললাম। এবার আমার প্রশ্ন দিলীপ দাকে, উনি তো 5 বছরের জন্য মেদিনীপুরের সাংসদ ছিলেন। আমার একটা কথা, ওনার কেন্দ্রতে নিজেদের দল আছে। আমার বক্তব্য হচ্ছে, এটা কি শুধু দেবের দায়িত্ব? এটা কি শুধু ওইখানকার নেতাদের দায়িত্ব কি ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করা? এটা কেন তাদের দায়িত্ব নয়? শুভেন্দু অধিকারী তো মিদনাপুরের ছেলে, তিনি তো বিজেপির লিডার অফ অপোজিশন। কি করেছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? এবং আমার মনে হয় কি, আমি বাইরের ছেলে হয়ে, মানে কলকাতা থাকি এবং অভিনেতা জগৎ থেকে আসার পর মানুষকে নিয়ে ভাবছি, যারা মানুষকে নিয়ে ছোটবেলা থেকে আরএসএস করে বা এরা মানুষকে কিভাবে ভালো রাখবে, তারা কি করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আমার তো প্রশ্ন সেটা। ওনার নাকি 90% অ্যাটেন্ডেন্স, 90% অ্যাটেন্ডেন্স নিয়ে উনি একবার কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন? শুভেন্দু অধিকারী বলেছে আমার নাকি 1% অ্যাটেন্ডেন্স। যিনি 90% অ্যাটেন্ডেন্স নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করাতে পারেনি, আমি 1% অ্যাটেন্ডেন্স নিয়ে 100 বছরের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান সলভ করতে চলেছি। উত্তর দিন। দিলীপ দা কি করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? দিলীপ দা মিদনাপুরের জন্য কি করেছে? উনি তো ঘাটালের মিদনাপুরের সাংসদ, মিদনাপুরের সাংসদ, কেন্দ্র সরকারের বিশাল বড় নেতা, একটা সময় স্টেট প্রেসিডেন্ট ছিলেন, একটা সময় বিজেপি যে 18টা সিট জিতেছিল তার চাণক্য ছিলেন।
তিনি মেদিনীপুরের মানুষের জন্য কি করেছেন, তিনি জানেন না ঘাটাল মাস্টার প্ল্যান কতটা ইম্পর্টেন্ট। আমার তাহলে আমি বলবো তাহলে আমি অনেক বড় ভগবান তাহলে ওনার সামনে, না উনি জানেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওনার কোনো চিঠি গেছে, তার মানে কি উনি স্বার্থপর, উনি নিজেরটা ছাড়া কিছু ভাবেননি। অন্তত আমি স্বার্থপর নেই। সম্প্রতি তৃণমূলের তোমারই এক সতীর্থ কাঞ্চন মল্লিকের সাথে একটা ঘটনা ঘটেছিল, তাকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, কারণটা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত। তুমি প্রকাশ্যে কাঞ্চনের পাশে দাঁড়িয়েছো, তোমার কি দরকার ছিল এসব ঝামেলার মধ্যে পড়া, কেন করলে? দলটা আমারও অনেক রক্ত গেছে, আমারও অনেক ক্যারিয়ার প্রাইমটা আমি দলকে দিয়েছি। আমি যদি ভাবি এই দলটা শুধু অভিষেক আর মমতা ব্যানার্জি, তাহলে আমি ভুল ভাবছি। এই দলটা ওই বুথ লেভেলের কর্মী, সে পুরো বাংলায় যারা জুড়ে আছে, যারা হয়তো দেওয়াল লেখন করে বা বুথের এজেন্ট, এই দলটা অতটা তাদেরও যতটা মমতা ব্যানার্জি ততটা অভিষেকের। দলটা অতটাই আমার। এবারে আমি যদি চোখের সামনে আমার মনে হয়েছে এই সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো, এবারে আমি যদি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি, তাহলে আমাকে দিদি বা দাদার পারমিশন লাগবে না। ওই সিচুয়েশনটা ফোনে বলা যেতে পারতো, ওই সিচুয়েশনটা অন্য কাউকে দিয়ে বলা যেতে পারতো। আমি বলছি না কে ঠিক কে ভুল, আমি যা দেখেছি আমার মনে হয়েছে এই সিচুয়েশনটাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় না করলেই পারতেন, অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো। এবং কাঞ্চন আমার খুব ভালো বন্ধু, আমি বিরোধী দলের নেতাদেরকে স্টেজ থেকে বলতে পারি তাহলে যারা আমার নিজের বন্ধু তাকে নিয়ে আমি কেন সাপোর্ট করবো না? তাহলে দেবকে তাহলে চিনতে ভুল হচ্ছে মানুষের। যার সাহস থাকে যে বিরোধী দলের নেতাকে মানে সবারই সামনে বলতে পারে আমার বন্ধু, তার নিজের বন্ধুর সঙ্গে যদি কিছু খারাপ হয় তাহলে কি করতে পারে তাদের কোনো ধারণা নেই। শুনি তো কি বলছে তোমার বন্ধু। হ্যালো ছোট ভাই তোমাকে আমার একটাই প্রশ্ন। এখন যে কোনো লোককে যদি জিজ্ঞেস করা হয়, মানে ইয়াং জেনারেশনকে, ভাই তুমি কি হবে, বড় হয়ে কি হতে চাও, সে বলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আইএএস হতে চাই, আইপিএস হতে চাই, কিন্তু কেউ বলেন আমি রাজনীতিক হতে চাই। রাজনৈতিক মানুষ হওয়া এখনকার সময় একজন ইয়ং জেনারেশনের ছেলে যদি হতে চায়, তাকে তুমি কি বলবে? ও খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে। কে? কাঞ্চন? না ফুল মুড়ে আছে, ভালো আছে। সবারই কখনো 3 নম্বর বিয়ে তো থাকে না, তাহলে ভালোই আছে। সরি, খুব তোমার কিন্তু একটাও হয়নি এখনো। সিরিয়াস হচ্ছিল তাহলে একটু এগুলো। কাঞ্চন না, সরি, ওনার মিসেস কাঞ্চন মল্লিককেও সরি, এটা এমনি জাস্ট মজা বললাম। এটা ঠিক আছে, বলো। এটাও সত্যি কি আমাদের কাছে এক্সাম্পল আছে, কে আইডিয়াল বলে, কে দেব হব, এতগুলো গান আছে, ফাইট আছে, এই ডাক্তার হব, বাঁচাবো, মানুষকে বাঁচাবো, ইঞ্জিনিয়ার হব, কে কিছু একটা নতুন আবিষ্কার করবো, আইআইটিতে পড়াশোনা করলে বিদেশে চাকরি পাবো, সব এক্সাম্পল সেট। কিন্তু যত দিন গেছে, যত সময় গেছে, পলিটিক্স এক্সাম্পল অত ডিটোরিয়েট হতে গেছে। দের ইজ নো গুড স্পোক পার্সন। যাকে আমি শুনেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাষণ শুনতে যাওয়া হতো, জ্যোতিবাবুর ভাষণ শুনতো লোকে, মানে বিরোধী দলের ছাত্ররা এসেও, মানে তখন ওরা, আমি শুনেছি এরকম হয়েছে 70s 80s আর্লি 90s ভাষণ শুনতে লোকে যেত, যেই আইডিওলজিতে ওরা বিশ্বাস করতো তার বাইরে। সোমনাথ চ্যাটার্জি, ভূপেশ গুপ্ত, বিখ্যাত নাম ছিলেন, জ্যোতির্ময় বাবু সব ছিলেন। সেই জায়গা থেকে যত সময় গেছে এক্সাম্পলগুলো ডিটোরিয়েট হতে গেছে। সেই জন্য আজকের সময় দাঁড়িয়ে পলিটিক্সটা একটা খারাপ ভাষা। তুমি আমার সঙ্গে পলিটিক্স করছো, পলিটিক্সটা এই জায়গায় নেমেছে, মানে কোনো খারাপ হলে তুমি বলছো তুই সালা আমার সঙ্গে ড্যাশ করলি, তার মানে তুই সালা আমার সঙ্গে পলিটিক্স করলি, এই জায়গায় নেমে এসছে। এটা যে আমি জানি না তার, এটা তাহলে এটা অস্বীকার করবো, অফকোর্স আমিও জানি, কিন্তু আমি আরেকটা জিনিসও বিশ্বাস করি, কে এক্সাম্পল নেই বলে এক্সাম্পল সেট করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। আই এম নট হিয়ার টু সেট এন এক্সাম্পল, আই এম হিয়ার টু সেট দ্য বেসিক রাইট, কে এইভাবেও রাজনীতি করা যেতে পারে। তো সেই জায়গা থেকে ইফ আই ক্যান ডু ইট, তো আমার মনে আজকে নয়, ইতিহাস মনে রাখবে কে এরকম একটা ছেলে ছিল যে জেতার জন্য নয় বা দলকে খুশি করার জন্য নয়, মানুষকে ভালো রাখার জন্য, মানুষের মধ্যে একটা ঠিক বার্তা দেওয়ার জন্য সে রাজনীতিটা করেছে, এবং আমি সেইভাবেই থাকতে চাই। এইখানেই প্রশ্নটা আসছে, তোমার সৌজন্য, তোমার ভালো মানুষই, এগুলি দেখতে ভালো লাগে, এবং আদর্শ আচরণবিধির মতো এগুলো আদর্শ রাজনৈতিক বিধিও হওয়া উচিত তোমার কথা অনুযায়ী, এ নিয়েও কোনো আমার মধ্যে সন্দেহ নেই। কিন্তু এর জন্য তো তোমার দলেই নানা সমস্যা হচ্ছে। কুণাল ঘোষের মতো কেউ কিন্তু প্রকাশ্যে অভিযোগ করছে তুমি দলকে ছোট করে নিজেকে মহান প্রতিপন্ন করছো, এবং
তারা তো প্রকাশ্যেই ক্ষোভ জানাচ্ছে। কুণালদা আমার অত্যন্ত প্রিয় মানুষ, মানে কুণালদা যেভাবে মিডিয়ার সামনে কথা বলে এবং কুণালদা যদি অন্যভাবে থাকে, কুণালদা দুটো স্প্লিট পার্সোনালিটি কিন্তু। হ্যাঁ, কুণালদা তুমি কুণালদাকে তোমাকে চেনাচ্ছি, কাকে চেনাচ্ছি। অনেকগুলো নেতা না, তারা যেমন দেখায় তারা নয় কিন্তু সেরকম, যতটা হার্ড দেখায় বা যতটা নিজেদেরকে খারাপ লোকে ভাবে, মানে প্রকাশ্যে তো বলেছেন। আসছি, সেখানে আসছি আমি, তোমাকে বুঝতে হবে মানুষটা কি, আর মানুষটা কেন এই কথাগুলো বললো। এইবারে কেমন যেন শুনতে লাগবে, বাট ঠিক আছে, কুণালদা অত্যন্ত প্রিয় মানুষ আমার, এবং কুণালদা ডেফিনেটলি, কুণালদা একটা আছে, কুণালদা একটা নর্থ কলকাতা নিয়ে একটা সমস্যা আছে, কে ওনার একটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা কিছু একটা আছে, যেটা ভালোবাসা আছে, অতিরিক্ত ভালোবাসা আছে, এটা বারেবার তিনি হয়েছেন, এটা প্রকাশ্যে হয়েছে, প্রকাশ্যে নয়, সামহাও এটা ওনার ব্যক্তিগত এজেন্ডাকে উনি পলিটিক্যাল এজেন্ডা বানাতে চাইছেন, এবং আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি। আমি যা দেখলাম সেটা নিয়ে করতে গেছি, এবং উনি রক্তদান শিবিরে গেছেন, সেখানে গিয়ে বলেছেন যা যা বলার, তারপরে দল ওনার সঙ্গে যা যা করেছে, এবং তারপরে দেবকে যে আক্রমণটা করলো, দল থেকে ওই যে মুখপাত্র থেকে বার করে দেওয়ার পর তিনি সে কথাগুলো বলতে শুরু করলেন, তার আগে কিন্তু বলতেন না, তাই তো? এইবারে আমার বক্তব্য হচ্ছে, দেব যদি বাইরে থেকে কথা দেব যদি সুকান্ত মজুমদারকে নিয়ে যদি ভালো কথা বলে, কিন্তু তার 25 মিনিট পর আমি কিন্তু দলে নিয়ে কথা বলেছি, একটা লাইন সুকান্ত মজুমদারকে নিয়ে বলেছিলাম, কে ওনাকে শুভেচ্ছা, একটা লাইন বলতে পারি, কিন্তু 25 মিনিট ধরে কিন্তু দলে নিয়ে বলেছিলাম, এবং আমি এটা বলেছিলাম, আমি এখনো বলছি, বিপ্লব দা এখান থেকে জিতছে, আমার কোথাও যেন মনে হয় এইটা সৌজন্য। গদ্দার শব্দের দোষ কি আছে? আমি তো দোষ বলিনি, ভুল কি আছে? তো ভুল প্রশ্নটাকে ভুল জায়গায় ইউজ করা হয়েছে। তোমার গদ্দার শব্দটা কেমন লাগে? আমার গদ্দার শব্দটা ভালো লাগে না, আমার তার মানে তুমি গদ্দার বলছো, সেটা ভুল নয়, কিন্তু তুমি যদি আমাকে তোমার গদ্দার শব্দটা কেমন লাগে, আমার গদ্দার শব্দটা ভালো লাগে না, কারণ আমি শান্তি রাজনীতি চাই, আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির মধ্যে গদ্দার, ডাকাত রানী এইসব নেই। এবার তুমি যদি বলো কি আমি বলছি যে মমতা ব্যানার্জি ভুল বলছে বা অন্যরা ভুল বলছে, না, আমি আমার ওই যোগ্যতা নেই যে তাকে ভুল প্রমাণ করার জন্য, এবং আমি এইটা বলছি না তারা ভুল আমি একমাত্র ঠিক, না 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 না, প্রশ্নটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ভুলভাবে বলা হচ্ছে। আমি এটা একদম বলিনি যে মমতা ব্যানার্জি ভুল বলছে, বা আমি এটা বলছি না কি প্রধানমন্ত্রী ভুল বলছে, আমি এইটা বলেছি তুমি কেন আক্রমণ করো না, তোমার গদ্দার শব্দ বলতে কোথায়, খেলা তোমার পছন্দ না, আমার পছন্দ না, আমার পছন্দ, আরে আশ্চর্য, তোমার সব পছন্দ আমার পছন্দ হতে হবে, বা আমার সব পছন্দ তোমার পছন্দ হতে হবে না তো। আমি একটা জিনিস সত্যি বিশ্বাস করি, কে আমি জানি এটা কেমন লাগবে শুনতে, বাট আমার মনে হয় কি সাধারণ মানুষের এটা এরকম ভাবেই চলা উচিত, বা এটা প্রত্যেকের লাইফে ফিলসফি হওয়া উচিত, কে যতক্ষণ না তোমার বউ বা তোমার হাজবেন্ড হয়, তোমার সব বন্ধু যখন আমার বন্ধু না, তোমার সব শত্রু আমার শত্রু না। আমি ভালোবাসা দিয়ে বন্ধুত্ব করে যদি মানুষকে ভালো রাখতে পারি, বাঁচাতে পারি, নেতার কাজটা কি? রাজনীতি তুমি শত্রু বানাতে আসোনি, না, কেনই বা বানাতে আসবো? ঠিক, তুমি হিরো, তুমি সাংসদ, তুমি প্রযোজক, তার থেকেও বড় পরিচয় তুমি সবার প্রিয়। তোমার জন্য অনেক শুভেচ্ছা বার্তা এসেছে আমাদের কাছে। একটাই বলবো যে দেখো, আমার উইশ করার কিছু নেই দেবকে সাধারণ মানুষ উইশ করবে, কারণ ঘাটালের মানুষ ডিসাইড করে ফেলেছে, ও দুবারের এমপি, দুটো টার্মের এমপি, এবং ও যেভাবে মানুষের জন্য ভাবে এবং মানুষের কথা বলে আর কি, এবং আমার মনে হয় দেব হচ্ছে এমন একজন ব্যক্তি সেইগুলোকে এক্সিকিউট করার জন্য এবং সবাইকে নিয়ে চলার জন্য দ্য বেস্ট পার্সন। ও অ্যাজ এ পার্সন খুব ভালো মানুষ, আমার শুভেচ্ছা রইল। হাই দেব, 10 বছর হয়ে গেল তোমার রাজনীতিতে, যদি ফিরে তাকাও তাহলে কি বলবে, কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো তোমার এই 10 বছরে, আর নতুন প্রজন্মে যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য তুমি কি বার্তা দেবে? প্রথমে রচনা, কি টিপস রচনার জন্য প্রথমবার নেমেছে? রচনাদিকে আমার মনে হয় কি যেভাবে উনি প্রচার করছেন, ওনার লোকাল লিডাররা মিস ইউজ করছে, উনি আমার মনে হয় কি খুব মিসগাইড করছে। হ্যাঁ, মিসগাইড ইন দ্য সেন্স, মিসগাইডও বলবো না, রচনাদি আমার খুব প্রিয় একজন মানুষ, এবং আমার ক্যারিয়ার শুরু হয়েছে আমার প্রথম নায়িকা হিসাবে, এবং রচনাদি আমার মনে হয় কি ভালো জননেত্রী হবে, সেই ক্ষমতা ওনার আছে, এবং ওনাকে শুভেচ্ছা। রচনাদি ফাইট টাফ এখানটা হুগলিতে, বাট কোথাও যেন আমার মনে হয় কি হুগলির মানুষ এবারে
এবার একটু অন্যরকম ভাবা উচিত। আমার লকেট দিয়ে আমার খুব কাছের, এবং 2-4 জন আছে যাদের সঙ্গে আমি কথা বলতে ভয় পাই না, সে তার মধ্যে লকেট দিয়েও আছে। বাট কোথাও যেন আমার মনে হয় কি এবারে হুগলির রায়টা একটু অন্য হবে। কেন বলছো লোকাল লিডাররা মিসইউজ করছে? আমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ওনার ভিডিওগুলো দেখেছি, আমার মনে হয় কি যারা এক্সপিরিয়েন্স হয় সেভাবে মিসইউজ না করলেই পারতো। আমি নিজেও বলেছি, তুমি সব জায়গায় খেতে নেমে যাচ্ছ, কি করছো, সব লিডাররা নামাচ্ছে এরকম ভাবে, কি করবো, বাড়িতে খেতে চলে যাও, লিডাররা করছে। আমার সেইগুলো আমার মনে হয় কি আজকে আর দিনে এই সবাই যেভাবে করছে, কেউ রান্না করতে চলে যাচ্ছে, এগুলো না, এগুলো পুরোটাই ভোটের গিমিক। মানে আমি নিজেও তো নেতা হয়ে বলছি, আমার প্রধান ছবিতে এটা আমি দেখিয়েছি, মানে এটা না খুব চোখে লাগে আর কি। এই যে তুমি প্রচার করছো বিভিন্ন জায়গায়, তো দুর্নীতিটা একটা বড় ইস্যু শুনতে হচ্ছে, তো অফকোর্স হচ্ছে। দেখো কি হয়, দুর্নীতি না শুধু বাংলার ইস্যু না, ভারতবর্ষে ইস্যু হয়ে গেছে। এখন যে যত বড় চোর সে তত বড় পোস্টে আছে। আমরা কিছুদিন আগে অজিত পাওয়ারের স্ত্রীর নামে দেখলাম 70,000 কোটি টাকার একটা স্ক্যাম, ব্যাংকের স্ক্যাম, সেটা ক্লিন চিট পেয়ে গেছেন। অ্যান্ড ওনার হাজব্যান্ড এখন ডেপুটি চিফ মিনিস্টার। আসামে তো চিফ মিনিস্টারই হয়ে আছেন, যিনি সারদা কেসে তার নাম আছেন, যিনি চিফ মিনিস্টার আসামে। এবং অফকোর্স আমাদের দলেও আছে পার্থদা নাম, যেহেতু আমরা সবাই জানি। কেষ্টরা এখন এতে আছে, জেলে আছে। আমার মনে হয় কি সমস্ত দলকে, এটা কোনো দলেরও দোষ না। মানুষ যদি তাদেরকে ভোট দেয় তাহলে দল তো নেবেই। আজকে কথার কথা কি আছে, আজকে যদি মানুষ যদি শিক্ষিত লোক বা ভালো লোককে ভোট যদি না দেয়, বা যাদের আসে পলিটিক্সে না শিক্ষিত আসছে না কেউ, ভয়ে আসছে না কেউ, এবারে আমি যদি 2-4টে সাহস জাগাতে পারি, কেনা ভালো লোকে তো কোনো চাপ নেই, আপনি যদি ভালো থাকেন ইডিসি কিছু করবেন না, জোর করে আপনাকে অ্যারেস্ট করতে পারে না। কারণ আমি হচ্ছে বিগেস্ট এক্সাম্পল চোর এখন অবধি, কে ওই ভয়টা রাখবেন না কি আপনি এলেই ইডি সিবিআই বা লোকাল, না না না, ওরাও জানে কে চোর কে চোর নয়। ওরা অতটাই সম্মান দেবে যতটা তোমার পাওয়ার যোগ্য আছে। এই যে শিক্ষা দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, কোথাও তো শুনতে হচ্ছে প্রচারে গিয়ে। অফকোর্স হচ্ছে, মানে এটা খারাপ তো কেন, মানে দেশের বেসিক্সটাই হচ্ছে শিক্ষা। এবং যতদিন না আমাদের দেশে শিক্ষা ঠিক হবে, ততদিন আমাদের দেশে উন্নতি হবে না। আজকে উত্তরপ্রদেশে একটা খালি পরীক্ষা হচ্ছে, খালি পেপারে জয় শ্রীরাম দিয়ে দিচ্ছে, 50% মার্কস পেয়ে যাচ্ছে। এখনো জয় বাংলা দিচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? মানে আমি কোনো দলকে ছোট বা কোনো দলকে বড় করার জন্য না, আমি এটাও বলছি শুধু এটা বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কিন্তু আজকে যদি কেউ দল বলে কে না, যদি সিপিএম বলে না না না, তাদের দলও 34 বছর যখন ছিল তাদের দলও ছিল। দেব সন্দেশখালী নিয়ে বিরাট হইচই হলো, তারপর একটা ভিডিও বেরোলো স্টিং অপারেশনে যে সন্দেশখালীটা সাজানো, কি বলবে? দেখো রাজনীতি এমন একটা জায়গায় নেমে গেছে, জেতার জন্য যে কোনো দল যা ইচ্ছা তাই করতে পারে। আমার একটাই হাত জোর করে সবাইকে অনুরোধ, আমাদের দেশ জুড়ে কে যখনই কোনো পলিটিক্যালি কেউ একটা ইস্যুকে ইনফ্লুয়েন্স করতে গেছে, সবাই লাভ হয়েছে, শুধু লসটা হচ্ছে সেখানকার মানুষের। সন্দেশখালী নিয়ে যেভাবে শুরু হয়েছিল, এবং কালকে যখন আমরা সবাই পুরো বাংলা দেখেছে যে সবকটা ভিডিও, তখন মনে হচ্ছিল কি সাজানো। আমার প্রথম দিন থেকে মনে হচ্ছিল এই ইস্যুটা ক্রিয়েটেড একটা ইস্যু, বাট যা হয় তথ্য আমাদের সঙ্গে নেই, আমরা কিছু বলতে পারবো না। তো কোথাও যেন আজকে যেই তথ্যগুলো আস্তে আস্তে করে বেরোচ্ছে, এবং আমার এটাই মনে হয় কি পুরো দেশ জুড়ে যত কটা ইস্যু আছে, যদি ইস্যু যদি রিয়েল হয়, তাহলে কোনো পলিটিক্যাল এজেন্ডা মানে কোনো পলিটিক্যাল লিডারকে তার মধ্যে ঢুকতে দেওয়া উচিতই না। কারণ তারা তোমাদের আগুনে তারা তাদের রুটি সেকে নিজেরা খেয়ে পেট ভর্তি করে ঘুমোবে, তোমরা সেই আগুনে জ্বলতে থাকবে। দেব একটু অন্যদিকে আসি। তুমি অন্যদিকেই আছো? না, অন্যদিকে আসছি। আমার দিকে তো নেই। হ্যাঁ, তোমার দিকেই আছি। তোমার বাংলা উচ্চারণ নিয়ে অনেক কথা হয়, অনেকে ব্যঙ্গ করেন, কিন্তু তোমার স্টারডম নিয়ে, তোমার জনপ্রিয়তা নিয়ে, আমারই বাংলা উচ্চারণ নিয়ে জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হতে পারে না। তা সত্ত্বেও এইসব কথা শুনলে কখনো মন খারাপ হয় না? না গো, আমি খুব পজিটিভ একটা মানুষ, একদমই না। কারণ মানুষ আজকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা খুঁজতেই বসে থাকে আর কি। তার মানে 23 ঘন্টা তো আমাকে দিয়েছে, তার মানে সত্যি আমাকে ভালোবাসে। মানে এতটা ভালোবাসা আমার বাবা মাও দেয় না যতটা ওরা দেয় আর কি। তুমি বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক, কিন্তু একটা কথা বলো তো, সুপারস্টার বলতে যা বোঝায়, যার নামে হলে দর্শক আসে, সেই নায়কের সংখ্যা কি দিনকে দিন কমছে? এটা বাংলায় নয়, ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কারণ সুপারস্টার সত্যি তৈরি হতো সিঙ্গেল স্ক্রিনে, যেখানে হল যখনই গান চলতো সিট ভাঙা হতো, চিৎকার হতো, চেঁচামেচি হতো, পয়সা হতো, দুধ মানে কাটআউটের উপরে দুধ দেওয়া হতো। এখন মাল্টিপ্লেক্স কালচারের মধ্যে সেই একটু ভদ্র সমাজ হয়ে গেছে আর কি। একটু বেশি জোরে চিৎকার করতে গেলেই পাশের লোকটা, এই চুপ, তুমি ডান্স করতে পারবে না, চিৎকার করতে পারবে না,
এবং যেই কাট আউটের যেহেতু একটা কোনো মলের মধ্যে হবে, কোনো একটা সিঙ্গেল বা মাল্টিপ্লেক্স, সেই মলে একটা নিজস্ব একটা নিয়ম আছে, তুমি ঢাক ডোল নিয়ে ঢুকতে পারবে না সেটা। এবং কোথাও যেন সিনেমার ল্যাঙ্গুয়েজটাও পাল্টেছে। মানে আজকে সত্যি কথা বলতে গেলে কে দর্শক যেই ধরনের ছবি দেখতে অভ্যস্ত ছিল, আজকে দর্শক অন্যরকম ছবি দেখতে অভ্যস্ত, এবং সেই ট্রেন্ডটাও পাল্টাবে। কিন্তু প্রত্যেক 5 বছরে শুধু গভর্নমেন্ট পাল্টায় না, প্রত্যেক 5 বছর ইলেকশন হয় না, মানুষের টেস্টও পাল্টায়। একটা সময় উত্তম কুমারের নামের আগে সুচিত্রা সেনের নাম লেখা হতো, মানে নায়িকাদের এমনই দাপট ছিল। তেমন তো দাপুটের নায়িকারও আকাল এখন। অনেস্টলি স্পিকিং আমাদের বাংলায় সত্যি খুব ভালো ভালো ট্যালেন্টেড নায়িকারা আছে, কিন্তু তাদের জন্য স্ক্রিপ্ট লেখা হয় না। ওই সেই সময় সুচিত্রা সেনের জন্য স্ক্রিপ্ট লেখা হতো, আগে সুচিত্রা সেনকে ভাবা হতো, তারপরে উত্তম কুমারকে নিয়ে ভাবা হতো কি এই গল্পের মধ্যে সেই নায়িকার ভূমিকা কতটা বেশি থাকবে, নায়িকার মুখটা কতটা বড় থাকবে। তুমি তো নিজেও প্রযোজক, এরকম করছো না কেন? করছি তো, আমার সব ছবিতে তো নায়িকা থাকে, এমন তো না। আমি তো বিনোদিনী করছি, থাকার বিনোদিনী করছি, বিনোদিনী তো মেন নায়িকাই তো। বিনোদিনী হোয়াট ইজ বিনোদিনী? বিনোদিনী ইজ এ উমেন ওরিয়েন্টেড ফিল্ম করছি। কিন্তু কি হয়, একটা মানুষ যদি ট্রাই করে যায় বা একটা ফিল্ম যদি ট্রাই, সেটা হবে না। গত কয়েক বছরে হিন্দি সিনেমার বাজারে, একচেটিয়া বাজারে ভাগ বসিয়েছে কিছু আঞ্চলিক ছবি, কিন্তু মূলত সেগুলো দক্ষিণী ছবি। বাহুবলী, RRR, পুষ্পা। বাংলা ছবিতে এরকম আসছে না কেন? বিকজ অফ দ্য বাজেট, বিকজ অফ দ্য আমরা আমাদেরকে নিজেরাই মেরে ফেলেছি আর কি। মানে কিছুটা দায়ী আমাদের বন্ধু বান্ধব প্রডিউসার আছে, কিছুটা দায়ী এখানকার লোকাল প্রেস আছে, যারা সারাক্ষণ যখন কমার্শিয়াল ছবি হতো তারা সারাক্ষণ নিন্দা করে গেছে একটা 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 টাইপ অফ সিনেমাকে, সোকল আর্ট হাউস সিনেমাকে মানে প্রমোট করে গেছে। কিন্তু আজকে বুঝতে পারছে সবটাই মরে যাচ্ছে। আর কিছুটা আমি বলবো কি এখানকার কালচার, মানুষ পুষ্পা দেখতে আগে যাবে আর বাংলা ছবি দেখতে পরে যাবে। আমি আরেকটা কথা বলি, বাংলা ছবি আর বাংলা মানে বেঙ্গলি ফিল্ম দুটো আলাদা কিন্তু। তো সেইখানে আমার মনে হয় কি সব মিলেমিশে আমরা নিজেরাই দোষী, কারণ আমরা একে অপরকে উঠতে দিই না। কোথাও আমরা কাটি করে দেবো হলের জন্য, শো এর জন্য। এবং আমার তো এরকম হয়েছে, আমার নিজেরই প্রোডাকশন, হিরোইনকে লাস্ট মোমেন্টে নিয়ে চলে গেছে। 2 দিন আগে আমার ছবি রিলিজ হওয়ার কথা, শুটিং শুরু হওয়ার কথা, হিরোইন বলছে না আমি তো শুটিং করবো না। বাট ঠিক আমার মনে হয় কি ইউ হ্যাভ টু বি পজিটিভ। নায়িকা উঠিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে। আচ্ছা দেব, তুমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছো, জনপ্রিয় নায়ক, সাংসদ হিসেবে 10 বছর হয়েও গেল। জীবনের কাছ থেকে কি চাইছো, কি চাও? শান্তি, একটু শান্তি। বিয়ে করবে কবে? বিয়েটা তো জীবনে শেষ না। যেদিন মনে হবে জীবনটা শেষ করতে, জীবনের খাতা লাস্ট পেজটা লিখছি, সেদিন ভাববো কি বিয়ে করবো কি করবো না। আমার মনে হয় জীবনের খাতাটা এখন চলছে, ভালো আছে, শান্তি বলছি। অশান্তি না না, আহা, এটা তুমি ভালো বুঝতে পারবে। কি বলো, বিয়ে করলে শান্তি নাও শান্তি? তুমি বলো। আরে কি সাংবাদিক মানে তুমি প্রশ্ন করো, আমি বলতে পারবো না। বলো বিয়ে করলে শান্তি নাও শান্তি? আমার তো শান্তি। ওইটা কি বলেছে আগের দিনে যেটা বলছে সেটা বলো। বলো বলো বলো, নাহলে আজকে বাড়িতে ঢুকতে পারবে না। না না, আমি 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 কমিটেড, আই এম ভেরি হ্যাপি ইন মাই লাইফ, এবং সবাই জানে আমি তার সঙ্গে কমিটেড। এবং আমার মনে হয় এটা আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে না। আমার মনে হয় তারও যখন ইচ্ছে হবে বিয়ে করার জন্য, সেও মানে ইটস হ্যাজ টু বি মিউচুয়াল ফর বোথ অফ আস। এই প্রচারে বেরিয়ে তোমার তো মহিলা ফ্যান ফলোইং সাংঘাতিক, এই লোকের মানে মহিলাদের আঁচড়েই তো হাত ভরে যাচ্ছে বলছে লোকজন। ভর্তি আছে, হ্যাঁ। বাট এগুলো ঠিক আছে, এগুলো আমার সবকটা আঙুলে ব্যথা, মানে 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 একটু এম করলে ব্যথা শুরু হয়ে যাবে। বাট ঠিক আছে, আমার মনে হয় ওরা এই গরমে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে দেবকে ছোঁয়ার জন্য। ওরা জানে 2 সেকেন্ড পাবে বা 3 সেকেন্ড পাবে, 3 সেকেন্ডের মধ্যে যতটা দেবকে ফিল করা যায়, টাচ করা যায়, ভালোবাসা দেওয়া যায়। এবং আমার মনে হয় এটাও তো কপাল, এটাও তো ভালোবাসা, এটাও মানে এই যে দিনের শুরুতে বা শেষে যখন কথা বলছিলাম একটু আগে, এই যে যেখানে যাচ্ছি এখনো মানুষ দাঁড়িয়ে আছে। আমি তো আমার টিম বলছে কি 2019-এর থেকে বেশি ভিড় এখন পাচ্ছি, মানে আমি যেখানে যেখানে যাচ্ছি, এবং 19-এর থেকে বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। কে মানুষ সত্যি দেব পলিটিশিয়ান, দেব অ্যাজ এ পলিটিশিয়ানকে বিশ্বাস করতে শুরু করলো। মানে কেউ করুক বা না করুক, দেব করতে পারবে, দেব কথা দিয়েছে। কখনো মনে হয় না প্রধানমন্ত্রী হবো বা মুখ্যমন্ত্রী? জীবনে না, হ্যাঁ একদম না। ওরে জীবনটা পুরো হেল হয়ে যাবে। মানে আমি অনেক কাজ করার সুযোগ পাবে, তো কাজ করা না গো, মানে এই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদটা তুমি যতই ভালো করো, সবচেয়ে বেশি গালি এই 2টো পদকেই খেতে হয়। কারণটা এটা পুরো কাঁটার সিট কিন্তু। মানে আমি যেহেতু আমি প্রধানমন্ত্রীকে দেখিনি অত কাছ থেকে, সব জায়গায় তুমি ইন্ডাস্ট্রির 1 নম্বর, সেটা কাঁটার সিট নয়?
কিন্তু ওই কাটাটাও তবুও সহ্য করা যায়, ব্যথা হয় না। এখানে হাত কেটে যাবে তুমি বুঝতেও পারবে না, গলা কেটে যাবে তুমি বুঝতেও পারবে না, তুমি হাসছো, ঠিক আছে, তোমার লোক তোমাকে বিট্রে করছে, দেখতেই তো পাচ্ছি রাজনীতিতে। দেব, একটা লাস্ট রাউন্ড র্যাপিড ফায়ারে আসি। অভিনয় না রাজনীতি? অভিনয়। অভিনেতা দেব না প্রযোজক দেব? প্রযোজক দেব। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখানে আমি ডিপ্লোমেটিক। মমতা ব্যানার্জি। ঘাটাল না টালিগঞ্জ? ঘাটাল। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? সৌমিত্র চ্যাটার্জি। চ্যালেঞ্জ না টনিক? দুটোই। চ্যালেঞ্জ না হলে টনিক পেতাম না, আর টনিক না হলে চ্যালেঞ্জ পেতে না। হ্যাঁ, টনিক তো আগে তো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো যে দেব অ্যাজ এ সুপারস্টার চ্যালেঞ্জ ভাই। টনিক তো চ্যালেঞ্জ। দেবের প্রিয় নায়ক কে? এখন প্রিয় বলে হয় না, প্রিয় আগে একটা সময় ছিল কি এই নায়কটা এলে ছবি দেখতে হবে, এখন সেই হয়তো বয়সটা কাটিয়ে এসছে, এখন ভালো ছবি হলে দেখতে ইচ্ছে করে। নায়িকা? নায়িকা এসেছে কেউ নেই, মানে প্রিয় প্রিয় ছবি, তার মধ্যে যে নায়ক যে নায়িকা থাকবে ভালো লাগে। জাতীয় স্তরে তোমাকে ছবি করতে বলা হলো, বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই, পরিচালক হিসেবে কাকে পছন্দ? সবাই ভালো। তুমি কাকে পছন্দ করো? সবাই ভালো বললে বলাই যায়। আমি নিজে করবো, বাজেট যদি কোনো পরিচালনা। হ্যাঁ, ওয়াই নট। এখন যারা অভিনয় করছেন তাদের মধ্যে ভালো রাজনীতিক কে হতে পারেন? যেহেতু রাজনীতি শব্দটাকে তোমরা এত বরবাদ করে রেখেছো, এত খারাপ করে রেখেছো, আমরাই তো করেছি। হ্যাঁ, সেই জন্য ভাবছি যাকে, আমার কাছে কিন্তু রাজনীতি কিন্তু ইটস এ গুড ওয়ার্ড ফর মি, মানে আমি রাজনীতিকে ওরকম ভাবে দেখি না। রাজনীতির মধ্যে আমার কাছে রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে যে চলতে পারে, সেই হচ্ছে রাজনীতি। কি হতে পারে? বুম্বাদা। হ্যাঁ, বুম্বাদা। আর যারা রাজনীতি করছেন তাদের মধ্যে ভালো অভিনেতাকে হতে পারেন? নরেন্দ্র মোদী। অভিনয় তো ভালো জগৎ, ওয়াই নট। আমি আমার শেষ পর্যায়ে এসে গেছি। ঘাটালবাসীর জন্য তোমাকে সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় কি সবটাই যে নেতারা বলবে আপনারা ভোট দেবেন তা নয়। আমার মনে হয় কি এবার আপনারা বলুন কে আমি ঠিক না ভুল, আমার ব্যবহারটা ঠিক না ভুল, আমি রাজনীতিতে এসে ঠিক করেছি না ভুল করেছি, এরকম ধরনের রাজনীতিবিদ থাকা উচিত কি উচিত নয়। এবং আমি এইটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দিদি বা অভিষেক বলেছেন আমাদের ঘাটালে এসে, আমি এটুকু বলবো কি আমি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। আমার বিশ্বাস 200% বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের দিদি আমাদের কথা দিয়েছেন এবং অভিষেকের কথা দিয়েছেন, সেটা হতে চলেছে। যদি কারো সংশয় থাকে যে এই পার্টি আবার অন্য পার্টির মতন কথা দিয়ে পালিয়ে যাবে, আমি পালিয়ে যাব না। তাহলে দেব খেলা হবে, ভালো রাজনীতি হবে, মানুষকে যে ভালো রাখবে তার খেলা হবে। অনেক অনেক ধন্যবাদ দেব, আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বিশ্বদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা প্রশ্ন, তুমি উইক পড়ো না কেন? এই কাট।